হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব যিনি মেয়েকে উইশ কোরিয়ান ড্রামাটির চতুর্থ ও পঞ্চম এপিসোড। আমরা অলরেডি এর প্রথম 3টি এপিসোড এক্সপ্লেন করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন, অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়েও দেখে আসতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। তো চতুর্থ এপিসোডের প্রথমেই আমরা দেখতে পাই কায়ং ও জিনি যে টাওয়ারের উপরে কিস করছিল, সেখানকার সিকিউরিটিরা বলছে যে কেউ তাদের সিকিউরিটি সিস্টেম হ্যাক করার চেষ্টা করছে। তাদের সন্দেহ হয়তো রাশিয়া বা উত্তর কোরিয়া এটা করার ট্রাই করছে। আমরা দেখি হ্যাকার আর কেউ না, আমাদের নায়িকা কায়ং। আসলে ওই টাওয়ারে ক্যামেরা লাগানো ছিল। কায়ং তাদের সিস্টেম হ্যাক করে তাদের কিস করা ভিডিওটি ডিলিট করে দেয়। পরের দিন জিনি কায়ংয়ের থেকে লুকিয়ে বাইরে যাচ্ছিল। কায়ং জিনিকে দেখে বলে, চলো কিস করি। জিনি বলে, আমার তো পেঁয়াজ খেতে কাজ আছে বলে সে গায়েব হয়ে যায়। জিনি পেঁয়াজ লাগাচ্ছে, তখন কায়ং এসে বলে, পেঁয়াজ লাগানো হয়ে গিয়েছে, এবার চলো তাহলে কিস করি। বেচারা জিনি বলে, আমার প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। এরপর সেখান থেকেও গায়েব হয়ে যায়। রাত্রে কায়ং বাসায় ফিরে গ্যারেজে গিয়ে জিনিকে খুঁজতে থাকে। সেখানে একটা কফিনের ভেতর সে জিনিকে খুঁজে পায়। কায়ং বলে, তুমি যথেষ্ট আরাম করেছো, এবার চলো আমরা কিস করি। জিনি তাকে থামতে বলে বলে, কিস কি কোনো চকলেট নাকি যে যখন মন চায় খেয়ে ফেললাম? তুমি তো লাইফে অনেক নিয়ম মেনে চলো, তাই না? কিস করারও কিছু নিয়ম আছে। কায়ং কিসের নিয়ম জানতে চাইলে জিনি বলে, কিসের জন্য আবহাওয়া অনেক বেশি জরুরি, বৃষ্টি হতে হয়। কায়ং বলে, কিন্তু আগের রাত্রে তো কোনো বৃষ্টি হচ্ছিল না। জিনি বলে, ওইটা তো প্রথম কিস, হয়ে গিয়েছে কোনোভাবে। আর হ্যাঁ, বৃষ্টির সাথে কিছু ড্রিঙ্কসও প্রয়োজন, এগুলো ছাড়া নাকি জিনি কিস করবে না। কায়ং তখন জিনিকে কফিনে আটকেই চলে যায়। পরের সিনে আমরা দেখি কায়ংয়ের ক্লাসমেট খবিয়ংকে। একজন তাকে এসে বলে, দেখো কায়ং তার কত দামি ব্র্যান্ডের ব্যাগটা নিচে ফেলে রেখেছে। তখন ব্যাংকের ম্যানেজার 2টা কোল্ড কফি এনে দিতে বলে। ম্যানেজার কায়ংকে বলে, আপনার একটা রিটায়ারমেন্ট ফান্ড খোলা উচিত, যাতে আপনার বয়স হলে আপনি জীবনের শেষ সময়টা ভালোভাবে কাটাতে পারেন। কায়ং বলে, এত বছর আমি এমনিও বাঁচব না। তার ফ্রেন্ড মিনজি বলে, আসলে কায়ং কালকে থেকে আজকে বেঁচে থাকাকে বেশি প্রাধান্য দেয়। তখন কায়ংয়ের ক্লাসমেট কফি নিয়ে আসে। রাত্রে আমাদের একটা পরিবার দেখানো হয়। একজন এসে বলে, আপনাদের বাড়ি রেডি আছে, আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন। এখানে আমরা তাদের সাথে থাকা বাচ্চার গলায় একটি আংটি দেখি, যা হালকা জ্বলতে থাকে। পরের দিন জিনি নাকে নাক ঘষা লোকটার মেয়ে এসে বলে, বাবা আমাদের ক্লাসে একটা নতুন ছেলে এসেছে, ও দেখতে অনেক কিউট। তখন লোকটি বলে, ছেলেটি কে, যাকে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে? মেয়েটা বলে, বাবা ছেলেটিকে দেখে মনে হলো ওরা অনেক বড় লোক। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় থাকো? ছেলেটি বলল, নতুন বাড়িতে। তখন তার বাবা বলে, ও আমাদের বাড়ির পাশে যে নতুন বাড়ি হয়েছে। তার বাবা বলে, ও তাহলে তো আমাদের প্রতিবেশী, তো প্রতিবেশীদের তো মিষ্টি খাওয়াতে যেতে হয়। তারপরের দিন জিনি টিভিতে কিসের একটা সিন দেখে, যেখানে বৃষ্টি হচ্ছিল। জিনি বলে, ও বৃষ্টির সময় তাহলে আসলেই কিস হয়, আমি তো এমনি বলেছিলাম। তখন এই গ্রেনি এসে বলে, বলো তো কালকের ওয়েদার কেমন থাকবে? জিনি বলে, আমি কিভাবে জানবো? গ্রেনি বলে, আরে তুমি মাছের মতো লাফাচ্ছ কেন? তখন স্পিকার থেকে বলে, কালকে ওয়েদার ভালো থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। গ্রেনি জিনিকে বলে, তুমি ওকে যা খুশি তা জিজ্ঞাসা করতে পারো। এরপর জিনি বলে, কায়ং কি সব থেকে বেশি জিজ্ঞাসা করে? স্পিকার থেকে বলে, কায়ং বৃষ্টি হওয়ার জন্য মন্ত্র জানতে চায়, আর ঠোঁট নরম করার জন্য লিপ বাল্ম কোনটা ভালো হবে। তখন জিনি বলে, এই মেয়ে তো পুরো পাগল হয়ে গেছে কিসের জন্য। এরপর কায়ং সেডিকে বলে, খোঁজ করো এই সপ্তাহের মধ্যে কোন দিন বৃষ্টি হবে। সেডি খুশি হয়ে বলে, এই সপ্তাহে আকাশ একদম ক্লিয়ার থাকবে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কায়ং রেগে গিয়ে বলে, সামনের সপ্তাহে? সেডি বলে, হ্যাঁ সামনের সপ্তাহে হবে, শুধু সোমবার ছাড়া। কায়ং বলে, সোমবার কেন হবে না? সেডি বলে, তাহলে এখন আমি বৃষ্টি আকাশ থেকে নামাবো নাকি? কায়ং বলে, তুমি পারবে এটা করতে? সেডি বলে, না, আমি তো শুধু বৃষ্টি পড়ার জন্য দোয়া করতে পারি। কায়ং গাড়ির কাছে নিজেকে দেখে বলে, আজকে আমাকে অনেক সুন্দর লাগছে। জিনি সেখানে আসলে কায়ংকে এভাবে দেখলে দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর কায়ং ছুরিতে নিজেকে দেখে আর বলে, আমি অনেক সুন্দর। জিনি এটা দেখে আবারও দৌড়ে চলে যায়। সেডি বলে, আসলে সাইকোরা নিজেকে অনেক ভালোবাসে। তখন জিনি বলে, আমি তো ভেবেছিলাম আমি ওকে সুন্দর বানিয়ে ফেলেছি, আসলে আমার কিসটাই এত সুন্দর ছিল। তখন সেডি বলে, কি আপনি 1000 বছর পর কিস করেছেন? কিস করার আগে আপনার দাঁত পরিষ্কার করেছেন? অনেক গন্ধ এসেছে নিশ্চয়ই। একথা শুনে জিনি মিনজির ডেন্টালে যায় দাঁত পরিষ্কার করতে। কাজ শেষে মিনজি জিনির থেকে টাকা চাইলে জিনির কাছে টাকা না থাকায় সে বলে সে কায়ংয়ের পরিচিত। তখন মিনজি বলে, তোমার লজ্জা করে না কায়ংয়ের কথা বলে তুমি ফ্রিতে কাজ করাচ্ছ? এরপর মিনজি জিনিকে নিয়ে কায়ংয়ের কাছে আসে।
মিনজি এসে কায়ংকে বলে জিনি ফ্রিতে কাজ করিয়েছে কায়ংয়ের কথা বলে, আর ওর নিজের কোনো আইডি কার্ডও নেই। মিনজি বলে মাথা দিয়ে না, মন থেকে ভেবে দেখিস। ঠিক আছে, ছেলেটা হিরোর মতো দেখতে, কিন্তু যদি ভিলেন হয় ওর চেহারা দেখে কিন্তু গলিস না। আমার তো ওর নিয়ত ঠিক লাগছে না। মিনজি চলে গেলে জিনি বলে আসলে বৃষ্টির আবহাওয়া তো, তাই আমি দাঁত পরিষ্কার করতে গিয়েছিলাম। কিন্তু কায়ং জিনিকে ইচ্ছে মতো মারে। মার খাওয়ার পর জিনি গাড়িতে ক্যান খায় আর গাড়ির স্টিয়ারিং ঘুরাতে থাকে। তখন কায়ংয়ের দোকানে দুজন পুলিশ আসে। তারা কায়ংকে বলে তাদের গাড়ির চাকা চেক করতে। কায়ং পুলিশকে দেখে জিনি যেই গাড়িতে ছিল তার ইঞ্জিন চালু করে দেয়। পুলিশরা এসে জিনিকে ধরে নিয়ে যায়। আসলে জিনি যে ক্যান খাচ্ছিল তাতে অ্যালকোহল ছিল, আর গাড়ির ইঞ্জিনও চালু ছিল। এরপর আমরা দেখি কায়ংদের গ্রামে একটা ফেস্টিভ্যাল চলছে। মোটামুটি গ্রামের সবাইকেই এখানে দেখতে পাই। পরের সিনে আমরা জিনিকে দেখি পুলিশ থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু জিনি আরবিতে কথা বলতে থাকে। জিনি ভেবেছিল সে বুঝাবে যে সে কোরিয়ান জানে না, তাহলে পুলিশ তাকে ছেড়ে দিবে। তখন সেখানে থাকা একজন পুলিশ আরবিতে তাকে জিজ্ঞাসা করলে সে জাদু করে সবাইকে পোজ করে দেয়। সেরি আসলে ব্যাপারটা সেরির উপর ছেড়ে দিয়ে সেখান থেকে জিনি চলে যায়। জিনি এরপর গ্র্যানির সাথে সেই ফেস্টিভ্যালে যায়। তখন জিনি বলে, গ্র্যানি, তোমার কালো ভেড়ার দুধ খাওয়া উচিত, এতে অনেক বছর বেঁচে থাকতে পারবে। গ্র্যানি বলে, আমার কাছে এত টাকা নেই, যদি তোমার কাছে থাকে তাহলে তুমি কিনে নিয়ে আসো। গ্র্যানি চলে গেলে জিনি একজন লোককে জিজ্ঞাসা করে, আচ্ছা শুনেছি আজকে আতশবাজি ফুটানো হবে, এটা কোথায় হবে আর কিভাবে দেখব? তখন লোকটি একটা জায়গা দেখিয়ে দেয় আর বলে সেখানে হবে সন্ধ্যার পর। আমরা দেখি সে লোকটি জিনির সেই ক্লিপটি নিয়ে চলে যায়। তখন লোকটি ক্লিপটি বের করে বলে, ছেলেটাকে দেখে তো ভেবেছিলাম অনেক বড় লোক, কিন্তু ও তো একটা ফকির। তখন তাদের মতো আরেকটা চোরের গ্রুপ এসে বলে, কি ব্যাপার, তোমরা আমাদের এলাকায় কি করছো? এখানে এক কথায় দুই গ্রুপের মাঝে মারামারি লাগতে গেলে জিনি এসে তার ক্লিপটি নেয় আর বলে, এবারের মতো বেঁচে গেলাম, না হলে আমাকে কায়ং মেরেই ফেলতো। তারা সবাই জিনিকে মারতে গেলে তাদের হাতে থাকা অস্ত্র সব বেঁকে যায়। তারপর জিনি জাদু করে সবার হাতে ফুল দিয়ে দেয় আর সবাই ফুল দিয়েই মারামারি করতে থাকে। সিনটা খুবই বেশি ফানি ছিল। তারপরে আমরা দেখি আতশবাজি ফোটানো হচ্ছে। সেখানে কায়ংয়ের নামও লেখা ছিল। মিনজি এটা দেখে বলে, ওর কাছে টাকা ছিল, তাহলে আমাকে টাকা দিয়ে দিলেই হতো। আসলে মিনজি এখানে জিনির কথা বলেছিল। কায়ং তার নাম লেখা দেখলে তেমন একটা পছন্দ করে না। তখন সেখানে আমরা সেই বিজনেসম্যান সাংহোকে দেখতে পাই। সে কায়ংকে বলে, তোমার আর আমার চিন্তা ভাবনা এক। যাই হোক, শহরের সবাই ব্যস্ত, আমরা এখন একটু শান্তিতে কথা বলতে পারবো। কায়ং বলে, কি বলবে? তবে তোমার পাখা আমি দিব না। সাংহো হেসে বলে, তুমিই রাখো। কায়ং বলে, আচ্ছা তুমি আসলে কি? সাংহো বলে, আমি একজন ফেরেশতা। তখন কায়ং বলে, আমার একটু সন্দেহ ছিল, কারণ তোমার পাখা কালো। যাই হোক, তুমি গরিবদের খাবার দাও, কিন্তু সেই খাবার খেয়ে তারা মরে যায় কেন, বিশেষ করে বৃদ্ধরা? সাংহো বলে, যারা মৃত্যুর দরজায় থাকে আমি তাদেরকে সাহায্য করি। আসলে সাংহো হচ্ছে মৃত্যুর ফেরেশতা। কায়ং বলে, যাই হোক, তুমি আমার পিছু নিচ্ছ কেন? সাংহো বলে, সৃষ্টিকর্তার আদেশ আছে, জিনি যখন কোনো মানুষের সামনে মাথা নত করবে তখন সাংহো যেন জিনির মাথা কেটে ফেলে। সাংহো এই কাজে কায়ংয়ের সাহায্য চায়, কিন্তু কায়ং তাকে না করে দেয়। কায়ং বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, তাছাড়া আমি জিনির মালিক, এই জন্য জিনির সাথে কি করা প্রয়োজন সেটা আমিই করব। সাংহো তার অফিসে চলে আসে। তার অ্যাসিস্ট্যান্ট কিছু বই আনলে সেগুলো সে রাগে ফেলে দেয় আর ভাবতে থাকে, না জানি কায়ং বাকি দুইটি ইচ্ছে কি চাইবে। জিনিকে দেখি আমরা একটা ছেলের সাথে বসে গেম খেলছিল। জিনি বাচ্চাটাকে বলে, আজকের আতশবাজি দেখেছো? আমি করেছি। বাচ্চাটা বলে, আমিও তো বলি, কোন গাধাটা এই কাজ করেছে? তখন সেখানে মিনজি আসে। মিনজি জিনিকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে তো ড্রিঙ্কস করে মিনজি পুরোই মাতাল হয়ে যায়। কায়ং সেখান থেকে মিনজিকে নিয়ে যায়, কিন্তু জিনির কাছে টাকা না থাকায় সে বিল দিতে পারে না। সেখানকার মালিক তখন ফোন বের করলে জিনি নিজেই পুলিশকে কল করে আর বলে, আমি গ্রেফতার হতে চাই। তারপর কায়ং তাকে জেল থেকে বের করে আনে। কায়ং জিনিকে বলে, বিল কেন দিলে না? জিনি বলে, সব খাবার তো তোমার ফ্রেন্ডই খেয়েছে, আমি কেন বিল দিব? তখন কায়ং বলে, আমাকে ডেকেছো কেন? তোমার ভাইকে তুমি ডাকো নাই কেন? সে এসে তোমাকে ছাড়িয়ে নিয়ে যেত। তখন জিনি বলে, তুমি ভুল ভাবছো, আমরা দুজন একদমই আলাদা, আমাদের মধ্যে কোনো মিল নেই। কায়ং বলে, মিল তো আমাদের মধ্যেও নেই। তখন জিনি বলে, ইসরায়েল আর আমার মধ্যে অনেক বড় যুদ্ধ হয়েছিল। কায়ং যুদ্ধের কারণ জানতে চাইলে জিনি বলে, সৃষ্টিকর্তা ফেরেশতাদের নূর দিয়ে বানিয়েছে আর জিনদের ধোঁয়াহীন আগুন দিয়ে। কিন্তু জিনিরা নিজেদেরকে নিয়ে অহংকার করে এবং তারা নিজেদেরকে সৃষ্টিকর্তা থেকেও বড় মনে করতে থাকে। সৃষ্টিকর্তা তখন ফেরেশতাদের হুকুম দেয় আমাদের শেষ করার জন্য। ফেরেশতারা নিচে এসে সব জিনদেরকে মারতে থাকে। যেখানে ফেরেশতা সাংহো অর্থাৎ ইসরায়েল সবার প্রধান ছিল। যুদ্ধ প্রায় ৩০০ বছর ধরে চলে, যেখানে আমার অনেক ভাই মারা গেছে। কায়ং বলে, তুমি আর তোমার ভাইয়েরা হার মেনে নিয়েছো। জিনি বলে, ভাইদের সাথে আর দেখা হলো কই? সৃষ্টিকর্তার বিরুদ্ধে যাওয়ার ফলে আমাকে জাহান্নামে পাঠানো হলো, আর তারপর ১০০০ বছর চিরাগে বন্ধ ছিলাম। তখন কায়ং বলে, তাহলে তোমার বাকি ভাইয়েরা কোথায়?
জিনি বলে জানি না, হয়তো কেউ আংটি, চিরাগ বা কোথাও বন্দি রয়েছে, কেউ ফুলের বাগানের হেফাজত করছে, কেউ হয়তো বা বৃষ্টি করাচ্ছে। তখন কায়ং বলে তোমার ভাই বৃষ্টি করাতে পারে? জিনি অবাক হয়ে যায়। কায়ং বলে আমরা তোমার ভাইকে খুঁজে বের করতে পারি। জিনি বলে ও কোথায় থাকে আমি তা জানি না। তখন জিনি বলে আমাকে সেরি ডাকছে, এটা বলে সে চলে যায়। জিনি সুন্দর একটা জায়গায় এসে সেখানে রিল্যাক্স করে। তারপরের দিন কায়ংয়ের দোকানে একজন কাস্টমার এসে তার কাজের কমপ্লেন করতে থাকে। সে কায়ংয়ের সাথে খারাপ ব্যবহার করছিল। তখন সেরি সেখানে আসে। সে একটা লিকুইড খেয়েছিল যার জন্য মুখ থেকে বুদবুদ বেরোচ্ছিল। কায়ং সেরির সাথে কথা বলছিল, কিন্তু লোকটি সেরিকে দেখতে না পেয়ে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আমরা সেই মেয়েটিকে দেখি যে এখন ম্যানেজার। সে একজন স্টাফকে বকতে থাকে। তখন মেয়েটি বলে সে অসুস্থ। ম্যানেজার বলে অসুস্থ দেখে ফ্রিতে তোমাকে বেতন দিব নাকি? একজন এসব ব্যবহার দেখে চাকরি ছেড়ে দেয় আর বলে ম্যানেজার হয়ে গিয়েছো বলে কি হাওয়াতে ভাসছো নাকি? আসলে তুমি ম্যানেজার হওয়ার যোগ্যই না। আমরা জানি না তুমি কিভাবে টাকা পাচ্ছ। আমাদের বোকা মনে হয় তোমার। তখন সে মেয়েটি কান্না করে আর ভাবে আসলে আমার বয়স অনেক বেশি, এই বয়সে আমার ম্যানেজার হওয়া উচিত হয়নি। তখন সে জিনির কাছে নিজের দ্বিতীয় ইচ্ছে চায়। সে বলে আমাকে 20 বছর আগে থেকে ব্রাঞ্চ ম্যানেজার বানিয়ে দাও। সেভাবে তখন তার কাছে অনেক টাকাও থাকবে। তখন জিনি তাকে আবার 20 বছর আগে নিয়ে যায়। আমরা দেখি সেই বাচ্চার বাবাকে, যারা নতুন এখানে এসেছে। সে কায়ংকে বলে তুমি এখনো গ্রিন টি খাও? কায়ং বলে হ্যাঁ, কারণ আমি সাইকোপ্যাথ। লোকটি বলে তুমি একদমই চেঞ্জ হওনি। আমি ভেবেছি তুমি আমাকে জিজ্ঞেস করবে যে আমি এখানে কি করছি। আমি আমার ছেলে এবং বউয়ের সাথে এখানে থাকি। যদি সময় পাও তাহলে আমার বাসায় এসো। আমি তোমার জন্যই এই ঠিকানা পেয়েছি। কায়ং বলে আমার তো ঠিক মনে পড়ছে না আমি কবে তোমাকে এই ঠিকানার কথা বলেছি। লোকটি বলে এমন কতই মানুষ আছে যারা সায়েন্স এবং টেকনোলজি পড়ে পরে গ্যারেজ খুলে বসে। তো তোমার ব্যবসা কেমন চলছে? আমরা জিনিকে দেখি যে 20 বছর আগে চলে যায়। তখন সে ছোট কায়ংকে বলে এইসব জিনিস দিয়ে খেলো না। আর এসব স্মৃতি কায়ংয়ের মনে পড়তে থাকে। তখন জিনি পাথর ধরে টান দিলে কায়ং জিনিকে পাথর দিয়ে মাথায় মারে, আর এদিকে বড় কায়ং না করতে থাকে। রাতে সেডি জিনিকে বলে একজন লোক এসে কায়ংকে বলে তুমি তো আগের মতোই আছো, আর এটা বলে হাসাহাসি করছিল। সেডি বলে আচ্ছা আপনার মাথাকে ফাটিয়েছে? জিনি বলে আর কে, 20 বছর আগের কায়ং আরও বেশি সাইকো ছিল। তখনই বাইরে বৃষ্টি পড়তে থাকে। আমরা কায়ংকে দেখি ব্রাশ করতে, কারণ কায়ং জিনিকে কিস করার জন্য প্রস্তুত হচ্ছিল। তারপর সে 18,000 ইয়েনের অনেক মদ কিনে। বাসায় এসে জিনিকে কোথাও পায় না। বৃষ্টি থেমে যাওয়ার পর সে জিনিকে পায় আর বলে আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, তুমি তো কোথাও ছিলে না। তখন জিনি বলে প্রথমে তো আমার মাথা ফাটিয়েছো, তারপর একটা ছেলের সাথে হেসে হেসে গ্রিন টি খেয়েছো। তখন সেখানে সেই কুকুরটি এসে কায়ংকে দেখে চিল্লাতে থাকে। কায়ং সেখান থেকে চলে গেলে জিনি কুকুরটিকে একটা জায়গায় এনে বলে তোমার 3টি ইচ্ছার কথা বলো। মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারবো না, আর তোমার ভবিষ্যৎ বলতে পারবো না। জিনি আরও বলে প্রথমে সব কুকুরকে না করে দাও, যাতে তারা কায়ংকে দেখে আর না চিল্লায়। যদি চিল্লায় তাহলে তাদেরকে বিড়াল বানিয়ে দেব। এসব কথা সেডি কুকুরকে বুঝিয়ে দেয়। এরপর আমরা রাস্তায় একজন সুন্দর ছেলেকে দেখতে পাই, যাকে দেখে মেয়েরা ফিদা হয়ে যায়। কিন্তু ছেলেটি কুকুরের মতো ব্যবহার শুরু করে দেয়। আসলে এটা সেই কুকুরটা যে তার উইশের মাধ্যমে এমন হয়ে গিয়েছে। আমরা কায়ংকে দেখি তার কফিন গ্যারেজে কাজ করতে। তখন গ্রেনি ফোন দিয়ে বলে কায়ং তুমি কি তোমার ওষুধ ঠিকমতো খাচ্ছ? কায়ং বলে আপনার সামনেই তো প্রতিদিন খাই। গ্রেনি বলে তোমার কি কোনো ইচ্ছা আছে? থাকলে বলো আমার কাছে। তখন কায়ং বলে কেন গ্রেনি, কি হয়েছে? গ্রেনি বলে তুমি ডায়েরিতে এসব কি লিখে রেখেছো? কায়ং বলে আপনি ডায়েরি লেখাগুলো দেখতে পাচ্ছেন? কায়ং জিনিকে বলে তোমার জাদু তোমার মতোই ফালতু। ডায়েরি আর কলম রাখার জন্য সুরক্ষিত একটা জায়গা লাগবে। এরপর কায়ং জিনির চেরাগে যায় তার প্রয়োজনীয় জিনিস লুকাতে। তারপর কথায় কথায় কায়ং বলে আমার সাংহকে একদমই পছন্দ না, তুমি ওর কাছে হেরে যেও না। জিনি বলে তুমি আমার পক্ষ নিয়েছো। কায়ং বলে কেন, আমি নিতে পারি না? জিনি বলে না, যদি তুমি এমন করো তাহলে আমি তোমাকে কিভাবে মারবো, আজব লাগবে না? কায়ং বলে আমরা দুজনেই আজব। তারপর কায়ং তার জিনিসগুলো এনে সেখানে সাজাতে থাকে। তখন গ্রেনি চেরাগটি হাতে নেয়, কিন্তু কেউ তাকে ডাক দিলে সে চেরাগটি ফেলে যায়, যার ফলে সেখানে কায়ংয়ের উপর জিনি পড়ে যায়। তখন কায়ং বলে গ্রেনি মনে হয় বলেছে বাইরে বৃষ্টি হচ্ছে। কায়ং বলে এখানে মদ আছে? জিনি বলে আমি নিয়ে আসি। এরপর তারা দুজনেই বের হয় মদ আনার জন্য। তখন দেখি গ্রেনি কান্না করছে। কারণ জিজ্ঞাসা করলে একজন বলে যে যার কাছে সে কাঠের কাজ শিখেছে সে লোকটা মারা গিয়েছে, আর সে গ্রেনির খুব ভালো বন্ধু ছিল। তখন তারা সেখানে শোক প্রকাশ করতে গেলে কায়ং জানতে পারে তার নানি আরও বেঁচে থাকতে চায়। কায়ং জিনিকে বলে আমি নানি মরে গেলেই মরে যেতে চেয়েছিলাম, কিন্তু নানি লম্বা আর সুস্থ জীবন চায়। তখন জিনি বলে তুমি কি চাও? কায়ং বলে আমি আমার দ্বিতীয় ইচ্ছা চাই। আমি চাই আমার গ্র্যানিকে জাদু করে আমার বয়সী বানিয়ে দাও, আর এটাই আমার দ্বিতীয় ইচ্ছা। আর এখানেই শেষ হয় 4 নম্বর এপিসোডটি।
পঞ্চম এপিসোডের শুরুতে কায়ং জিনিকে বলে তুমি আমার গ্র্যানিকে ইয়াং বানাবে ৭২ ঘন্টা পর। তখন জিনি বলে এখন তোমার ইচ্ছার জন্য আমি অ্যালার্ম লাগাবো নাকি। কায়ং বাড়িতে এসে গ্র্যানিকে বলে গ্র্যানি আমরা হাওয়ায় যাব আর আসবো ৩ দিন পর। গ্র্যানি বলে এসব আবার কখন করলে। কায়ং বলে আমি টিকিট কেটে ফেলেছি, আপনি শুধু আমার সাথে যাবেন। গ্র্যানি বলে ও মা, তাহলে তো যেতেই হবে, তা না হলে তোমার টাকা নষ্ট হয়ে যাবে। গ্র্যানি পরের দিন সকালে তার ফ্রেন্ডদের বলতে থাকে আমার নাতনি আমাকে না বলে টিকিট কেটে ফেলেছে, এখন তো আমাকে যেতেই হবে। তখন সবাই কায়ংয়ের প্রশংসা করে। একজন বলে কবে যাবেন, তখন গ্র্যানি বলে পরশু। গ্র্যানি বলে আচ্ছা একটু পর আমি বাজারে যাব, তোমাদের কারো কিছু প্রয়োজন আছে। তখন সেখানে থাকা একটি মেয়ে বলে না কালকে তো আম্মু চলে যাবে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তখন তার মা বলে তোমরা তো শুধু আমাকে ডাক্তারের আশেপাশেই ঘুরাবে। অন্যদিকে গ্র্যানিকে দেখো, যে এখন হাওয়ায় ঘুরতে যাবে। এরপর আমরা গ্র্যানির এক বান্ধবীকে দেখি, সে তার ছেলের বউ, মানে আমরা যাকে ২০ বছর আগে গিয়ে ম্যানেজার হতে দেখেছি, সে তার ছেলের বউকে বলে অন্তত কায়ংয়ের গ্র্যানির তো এখন সুখ আছে, তার নাতি তাকে নিয়ে হাওয়ায় ঘুরতে যাচ্ছে। তার ছেলে বউ বলে তাহলে আপনিও আপনার ছেলের সাথে যান। তখন মহিলাটি বলে আমি এখন আর যাব না। মহিলার বৌমাকে দেখি সে তার মেয়ের সাথে দেখা করার জন্য সেখান থেকে চলে যায়। হোস্টেলে গিয়ে মেয়েকে না পেয়ে সে তার মেয়েকে ফোন করে। তখন আমরা তার মেয়েকে দেখি সে একটি ছেলের সাথে শুয়ে আছে। আর তার মা বলে তোমার রুমে আমি কি দেখছি এগুলো। আমরা দেখি তার মেয়ের প্রেগনেন্ট টেস্টের কিট, যেটা কিনা পজিটিভ ছিল, কিন্তু তার মেয়ে উল্টো বলে তুমি আমার রুমে না বলে এসেছো, আবার এসব জিনিস দেখছো, তোমার লজ্জা করে না। তখন আমরা জানি তার মেয়ে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে। তার মা জিজ্ঞাসা করলে বলে আপনিও তো ডিগ্রি ছাড়াই ম্যানেজার হয়ে গিয়েছেন। মহিলাটি তখন কান্না করতে করতে বলে যখন আমি একজন সাধারণ কর্মচারী ছিলাম তখন আমার মেয়ে আর আমার মধ্যে কত ভালোবাসা ছিল। যিনি বলে তুমি চাইলে আগের লাইফে ফিরে যেতে পারবে। তখন সে বলে আমি যা পেয়েছি তা ছাড়তে পারবো না। যিনি বলে হ্যাঁ আমি জানি। আমরা কায়ংকে দেখি যে ঘড়ির সেকেন্ড গুনতে থাকে। তখন সে চেরাগে ঘষা দিয়ে বলে কই আছে যিনি, আসছে না কেন এখনও। যিনি বলে চলে এসেছি। তখন কায়ং বলে তুমি কি টাইম দেখো না, ৭২ ঘন্টা তো হয়ে গিয়েছে। যিনি বলে তুমিও কি টাইম দেখো না, এখনও ৩ সেকেন্ড রয়েছে। ৩ সেকেন্ড পর কায়ংয়ের দ্বিতীয় ইচ্ছে, মানে গ্র্যানিকে ইয়াং বানানো পূর্ণ হয়। দ্বিতীয় ইচ্ছা পূরণ হলে কায়ং গ্র্যানিকে গিয়ে ডাক দেয় আর গিয়ে দেখে গ্র্যানি তার মতো ইয়াং হয়ে গিয়েছে। কায়ং বলে নানি তুমি তো তোমার বয়সে অনেক সুন্দর ছিলে। নানি বলে কি যে বলো, বুড়ো হলে কি মানুষ আর এত সুন্দর থাকে, তবে তুমি কিন্তু আমার মতোই সুন্দর হয়েছো। তখন গ্র্যানি আয়নার সামনে গিয়ে দাঁড়ালে নিজেকে দেখে বলে এইটাকে তোমার ফ্রেন্ড নাকি। কায়ং বলে আমার তো একটাই ফ্রেন্ড রয়েছে, মিনজি। তখন গ্র্যানি বলে একে যেন কোথায় দেখেছি। তখন গ্র্যানি নিজেকে চিনতে পেরে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর গ্র্যানি উঠে বলে এই সুন্দর মেয়েটা তো আমি, যার জন্য পুরো এলাকা পাগল ছিল। তারপর আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। এভাবে খুশিতে সে নিজেকে একটু পরপর আয়নায় দেখে আর অজ্ঞান হয়ে যাচ্ছিল। গ্র্যানি ভাবে ওই যে কায়ংয়ের ডায়েরিতে কিছু লেখা দেখেছিল, সেভাবে ওই ডায়েরির কারণে গ্র্যানি ইয়াং হয়ে গিয়েছে। এরপর আমরা সাংহো মানে মৃত্যুর ফেরেস্তার অ্যাসিস্ট্যান্ট মেয়েটাকে দেখি, যে কাকদের থেকে খবর নিতে থাকে। আমরা ইজেলকে দেখি সে ব্যায়াম করছিল। তখন মেয়েটি বলে আপনি ইদানিং অনেক কষ্ট করছেন। সাংহো বলে আমার পাখা মেললে কাপড় ছিঁড়ে যায়। তখন মেয়েটি বলে তাহলে কি আপনি কাপড় ছাড়াই উঠবেন এখন থেকে। মেয়েটি বলে কায়ংয়ের দ্বিতীয় ইচ্ছাও কিন্তু ভালো ছিল। সাংহো বলে ভালো হলেও যে এর পরিণাম ভালো হবে এমন নাও হতে পারে, আমাদের আরও সতর্ক থাকতে হবে। জিনিকে দেখি সে ভাবতে থাকে কায়ংয়ের দ্বিতীয় ইচ্ছাও কি নেক ছিল। তখন সেখানে সাংহো চলে আসে। যিনি বলে আমার চেরাগে আমার অনুমতি ছাড়া কিভাবে আসলে, এটা কি পার্ক নাকি যে যখন খুশি আসলে আর চলে গেলে। সাংহো বলে তুমিও তো আমার বিল্ডিংয়ে আমার অনুমতি ছাড়া এসেছো। যিনি বলে তুমি তো খুশি কারণ কায়ংয়ের দ্বিতীয় ইচ্ছাও পূরণ হয়ে গিয়েছে, কিন্তু ওর প্রথম ইচ্ছার পরেই আমি চাইলে ওর গলা কেটে ফেলতে পারতাম। বুধবার জন্ম হওয়া বুদ্ধু, যাও এখান থেকে, আমাকে শান্তিমতো বসতে দাও। তখন সাংহো বলে তুমি তো ভয় পাচ্ছ বৃহস্পতিবারে জন্ম হওয়া শয়তান। যিনি বলে আমার কথা মতো ৩ জন প্রায় পথভ্রষ্ট হওয়ার পথে। সাংহো বলে কাউকে ইয়াং বানালে আর ২০ বছর পিছনে নিয়ে গেলে আর কুকুর মানুষ হয়ে গেলে কী বা করবে, তোমার এসব পদ্ধতি পুরনো হয়ে গিয়েছে। তখন যিনি বলে তুমি আমার মাথা খাচ্ছ। ইসরায়েল বলে ওইটা ব্রেন ওয়াশ বলে। তখন বাইরে থেকে সেই কুকুরটি যিনিকে ডাক দেয়। ছেলেটি বলে আমি তো মানুষ হয়ে গিয়েছি, কিন্তু অভ্যাস এখনও চেঞ্জ হয়নি, আমি কিছুই ফিল করতে পারছি না। আমরা একটি সুন্দর ছেলেকে দেখেছিলাম যে কুকুরের মতো ব্যবহার করছিল, এটা সেই ছেলেটি। আসলে সেই কুকুর ছিল যার ইচ্ছা যিনি পূরণ করে দিয়েছে। তখন যিনি বলে আরে ভাই তুমি ঠিকমতো কথা বলতে পারছো না, আবার আমার সাথে ইংরেজি ঝাড়ছো। ছেলেটি বলে আসলে আমার বাবা ফরেন কুকুর। তখন ছেলেটি বলে আমাকে আইডি দাও। যিনি বলে তোমার থেকে কেউ আইডি নিবে না, কারণ এখন থেকে তুমি মানুষের আইডি নিবে। তখন সেই ছেলেটি একদম স্টাইল মেরে দামি গাড়ি করে বের হয়। দুইটি ছেলে তাকে দেখে বলে কি গাড়ি, সব কুকুরের ওই দিন আসে একদিন।
তখন আরেকটা ছেলে বলে, আমার তো মনে হয় লোকটা কুকুরের মতো পরিশ্রম করেছে। ছেলেটি তখন তাদের কাছে গিয়ে বলে, কী রে গলির কুত্তা, তোদের মনে আছে তোরা এখানে একটা কুকুরকে মারতি? ছেলেগুলো বলে, হ্যাঁ মারতাম। কেন, তুমিও কি মারতে নাকি? এইটা শুনে সে তাদেরকে কুকুরের মতো কামড়ায়। কি আর বলবো, কথায় আছে না, কুকুরকে কি আর মানুষ করা যায়। তো এই রকম হচ্ছে ছেলেটির অবস্থা। তখন সে ছেলেদের টাকা দিয়ে বলে, এই টাকা নাও, আর কুকুরদের বিরক্ত করবে না, যদি করো তাহলে আমি আবার এসে কামড়ে দিব। সাংহোকে দেখি আমরা, তার সিন্দুক থেকে কিছু টাকা নিখোঁজ। যিনি বলে, ছোট বাচ্চা নাকি, সিন্দুকের পাসওয়ার্ড কেউ 1004 রাখে নাকি? আমরা কায়মকে দেখি সে চুল ওয়াশ করছিল। সে রুমে এসে দেখে তার নানি লেদারের জ্যাকেট নিয়ে গরমের মধ্যে চলে গেছে। তখন আমরা গ্রেনিকে দেখি সে স্টাইল মেরে রাস্তায় হাঁটতে থাকে। কায়ং তার গ্রেনির সামনে আসলে গ্রেনি দৌড় দেয়, কিন্তু আবার কায়ংয়ের সামনে এসে কোমরটা দুলিয়ে বলে, আমার কোমরে এখন আর ব্যথা নেই, দৌড়ালে শ্বাসকষ্টও হয় না। এটা বলে সে আবারও দৌড় দেয়। তখন তার সামনে একটা বাইক আসলে গ্রেনি এক লাফ দিয়ে বাইকের উপর দিয়ে অন্য পাশে চলে যায়। গ্রেনি ছেলেটাকে বলে, বাবা তুমি ঠিক আছো? ছেলেটি বলে, নিজে ইয়াং হয়ে আমাকে বাবা বলছো কেন? গ্রেনি বলে, কি, আমি ইয়াং? এটা বলে সে খুশিতে আবারও দৌড় দেয়। গ্রেনির এসব পাগলামি দেখে কায়ং বলে, এখন আমারও নানির জন্য একটা নিয়ম বানাতে হবে। বাসায় এসে সে গ্রেনিকে বলে, প্রথম নিয়ম হচ্ছে আগের ফোন চালানো যাবে না। গ্রেনি বলে, দেখো আমি নতুন ফোন কিনেছি। দ্বিতীয় নিয়ম হচ্ছে কেউ যদি জিজ্ঞাসা করে কেন এসেছো, তখন কি বলবে? গ্রেনি বলে, বলবো ঘুরতে এসেছি। তৃতীয় নিয়ম হচ্ছে কোথা থেকে এসেছো জিজ্ঞেস করলে কি বলবে? তুমি সোল থেকে এসেছো। আর নাম জিজ্ঞাসা করলে কি বলবে? গ্রেনি বলে, লিমিজুং। বলে, চতুর্থ নিয়ম, তোমাকে ইয়াং মানুষদের মতো কথা বলতে হবে। দেখি যিনি রাতের খাবার না পেয়ে এক জায়গায় বসে আছে, সেখানে অনেক মানুষ আসে। তখন একজন এসে বলে, ক্ষেত থেকে পাতাকপি উঠাতে হবে, কে কে কাজ করবে? সবাই হাত তোলে। যিনি এটা দেখে সে নিজেও হাত তোলে। পরের দিন সকালে সবাই পাতাকপি উঠাতে থাকলে যিনি জোরে জোরে একাই সব পাতাকপি উঠিয়ে ফেলে। তারপর তাদের সবাইকে খাবার ও টাকা দেয়। আসলে এসব কাজ করলে খাবারের সাথে টাকাও পাওয়া যায়। তারপরের দিন রাতেও যিনি সেখানে যেয়ে বসে পড়ে। পরের সিনে আমরা সেই রেস্টুরেন্টের মালিককে দেখি, যে যিনির দ্বিতীয় শিকার ছিল। তার গাড়িতে লেগে একটি হরিণ মারা যায়। তারপর সে গাড়িতে চেরাগটি পায়। চেরাগে ঘষা দিলে জিনি বের হয়ে আসে। জিনি বলে, তোমার 3টি ইচ্ছে বলো। লোকটি বলে, যাও তো, আমার মাথা নষ্ট করো না। কিন্তু জিনি তাকে তার উইশের কথা চাইতে বলে। লোকটি জিনিকে পরীক্ষা করার জন্য বলে, ঠিক আছে, তাহলে এই হরিণটিকে জীবিত করে দেখাও। জিনি বলে, ও এখনও মরেনি, তাই ওকে বাঁচানো সম্ভব। জিনি ম্যাজিক করলে হরিণটি উঠে দাঁড়িয়ে দৌড় দিয়ে জঙ্গলে চলে যায়। লোকটি রাগ করে বলে, তো আমাকে আগে বলা উচিত ছিল, এটা তো সত্যি। তখন লোকটি জিনিকে রাগে মারতে গেলে জিনি তাকে ধরেই মার দেয়। জিনি বলে, বাকি 2টা ইচ্ছে ভেবেচিন্তে চেও। এটা বলে জিনি সেখান থেকে চলে যায়। তারপর আমরা সেই ব্লগার কাপলকে দেখি। তার বউ লাইভ করছিল। সে গাছের চারা লাগাচ্ছিল। তখন তার বুকের কাপড় একটু নিচে নেমে যায়। তার হাজব্যান্ড সেটা জুম করে লাইভে দেখায়। মেয়েটি বুঝতে পেরে লাইভটি অফ করে দেয় আর তার হাজব্যান্ডকে বলে, এগুলো কি করছিলে তুমি? তখন ছেলেটি এসবের জন্য মেয়েটির কাছে মাফ চায়। এরপর আমরা জিনিকে একটা পার্কে দেখি। সেডি এসে জিনিকে বলে, কায়ংয়ের সাথে যে লোকটি দেখা করতে এসেছিল সেটা আসলে কায়ংয়ের ইউনিভার্সিটির বন্ধু। জিনি বলে, তারা সেখানে একসাথে কি করতো? সেডি বলে, তারা একসাথে ডান্স শিখতো। তখন আমরা ফ্ল্যাশব্যাকে কায়ং আর সেই ছেলেটিকে একসাথে নাচতে দেখি। ছেলেটি কায়ংকে ধন্যবাদ জানায়, কারণ সে বিদেশে স্কলারশিপ পেয়ে গিয়েছে, যেটা কায়ংয়ের পাওয়ার কথা ছিল, কিন্তু কায়ং না করায় এখন সেই ছেলেটি পেয়ে গিয়েছে। তখন কায়ং বলে, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমার কাছে এমনিতেই অনেক টাকা আছে, আমি চাইলে যখন খুশি তখন ঘুরতে যেতে পারবো। তখন ছেলেটি বলে, তুমি তো একটা ছোট গ্রামে থাকো তাই না? কায়ং বলে, ছোট হলেও আমাদের গ্রামের কৃষকরা বড়লোক হয় অনেক। তখন যিনি অতীতে গিয়ে ক্লাস শেষে সেই ছেলেটির পা ভেঙে দেয়। বর্তমান সময় দেখানো হয়। গ্রামের প্রধান সেই ছেলেটির সাথে দেখা করতে আসে, তাকে কিছু পেপার পূরণ করে দেওয়ার জন্য। আসলে তাদের গ্রামে নতুন কেউ আসলে তাকে ফ্যামিলিতে কে কে আছে সব ডিটেলস সেই পেপারে উল্লেখ করতে হতো। সেখানে আমরা গুন্ডা টাইপের অনেকগুলো ছেলেকে দেখি। লোকটি প্রধানকে ইগনোর করে ও সেখান থেকে চলে যায়। তখন প্রধান তাদের ঘরে কালো ছায়ার মতো কাউকে দেখতে পায়, কিন্তু পরেই আবার সে অদৃশ্য হয়ে যায়। কায়ংকে দেখি আমরা গ্রামের রাস্তায় ক্যামেরা লাগাতে থাকে, যাতে সে তার গ্রেনির ওপর নজর রাখতে পারে। জিনি আসে কায়ংয়ের তৃতীয় ইচ্ছে জানতে, কিন্তু কায়ং ধমকালে সেখান থেকে জিনি চলে যায়। তারপর আমরা গ্রেনিকে দেখি সে মাটি খুঁড়ছে, যেখানে সে 10 বছর আগে আন্টির দেয়া টাকা পুঁতে রেখেছিল। তখন কায়ং এসে বলে, এখানে টাকা নেই, কারণ সব টাকা আমি বের করে দান করে দিয়েছি। এখানে আমরা জানতে পারি কায়ং সেই টাকা দিয়ে মিনজিকে পড়াশোনায় সাহায্য করেছে। কায়ং ও মিনজি একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। একজন এসে কায়ংকে গ্রেনির ব্যাপারে জিজ্ঞাসা করলে কায়ং বলে, গ্রেনি একাই হাওয়ায় চলে গিয়েছে। কায়ং তার লাগানো সিসিটিভি ক্যামেরায় কিছু একটা দেখে জলদি করে বের হয়ে যায়।
তারপর গ্রেনি রাস্তা দিয়ে হাঁটতে থাকলে তার অ্যাক্সিডেন্ট হতে গেলে তখন মিনজি এসে তাকে বাঁচায়। তখন তারা একে অপরের সাথে পরিচিত হয়। অন্যদিকে কায়ংয়ের ক্লাসমেটকে দেখি, যেখানে তার ম্যানেজার তাকে বলে কায়ংকে তাদের নতুন রিটায়ারমেন্ট ফান্ডে টাকা দেওয়ার জন্য রাজি করাতে হবে। তখন মেয়েটি বলে সে চেষ্টা করবে, কিন্তু ম্যানেজার বলে চেষ্টা না, তোমাকে করতেই হবে। মেয়েটি রাগে থালা বাসন পরিষ্কার করতে গেলে চিরাগটি পায়। চেরাগটি পরিষ্কার করতে গেলে জিনি বের হয়ে আসে। তখন জিনি বলে তোমার 3টি ইচ্ছে বলো। মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে যায়, হাসতে হাসতে বলে আমার প্রথম ইচ্ছে কায়ং নামের মেয়ের একটি গ্যারেজ আছে। তো এখান থেকে সিন চেঞ্জ হয়ে যায়। কায়ং সবার ইচ্ছা লিখতে থাকে। সে জিনিকে জিজ্ঞাসা করে তার ক্লাসমেট কী ইচ্ছার কথা বলেছে। তখন জিনি বলে সে কায়ংয়ের ব্যাংক অ্যাকাউন্টে সব টাকা তাকে দিতে বলেছে। তখন জিনি তার ইচ্ছা পূরণ করে দিয়েছে। জিনি বলে মনে হচ্ছে আমাদের শর্তে আমিই জিতব। কায়ং বলে হয়তোবা। এটা বলে সে জিনিকে জড়িয়ে ধরে। জিনি বলে কি করছো? কায়ং বলে ভালো ব্যবহার করছি, কারণ হেরে গেলে তো আর পারবো না। তখন আমরা দেওয়ালে কিছু অ্যারাবিক লেখা ভেসে উঠতে দেখি। কায়ং বলে চেরাগে থাকা ঘড়িটি চলে না কেন? জিনি বলে এটা ঘড়ি না, এটা তোমার মাটি। কায়ং তার মাটিতে হাত দিলে সেখান থেকে একটি হাত তার দিকে হাত বাড়ায়। তখন আমরা একটা ভিশন দেখি যেখানে জিনি হাঁটু গেড়ে বসেছিল, আর কায়ংয়ের স্বপ্নের মতো সে সোনা মণি মুক্তার মধ্যে বসে হাসতে থাকে। কায়ং জিনিকে বলে আমি স্বপ্নে এই জায়গা দেখেছি, আমি কি এখানে আগেও এসেছি? জিনি বলে না, তুমি কখনোই এর আগে এখানে আসোনি। তারপরের দিন কায়ংয়ের গ্যারেজে তার পুরনো বন্ধু তার ছেলেকে নিয়ে আসে। লোকটা বাইরে গেলে সেই ছোট্ট ছেলেটি কায়ংকে ইতিহাসের বই থেকে একটি ইতিহাস সম্পর্কে বলতে থাকে, কিন্তু কায়ং তার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। কায়ং গ্রেনিকে খুঁজতে বাইরে গেলে সেডি আসে সেখানে। ছেলেটি সেডিকে দেখে ও ছায়ায় তার আসল রূপও দেখে ফেলে। দেখি গ্রেনি কায়ংয়ের হিল পরে রাস্তায় হাঁটছে। কায়ং গ্রেনির ওপর নজর রাখতে থাকে। গ্রেনি মেশিন থেকে কফি ঠিকমতো অর্ডার করতে পারছিল না। তখন মিনজি সেখানে আসলে গ্রেনি তার সাথে হাসতে হাসতে কথা বলে, যা দেখে কায়ং জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কারণ তার বেস্ট ফ্রেন্ড এখন তার নানিরও ফ্রেন্ড। তারপর জিনি বলে আচ্ছা কালকের মতো আবার কবে আমাকে জড়িয়ে ধরবে? কায়ং বলে এমনি আমার মাথা নষ্ট, তুমি আর মাথা নষ্ট করো না তো। পরের সিনে আমরা ইসরায়েলকে দেখি যে তার পেন্টিং ঠিক করতে থাকে যা জিনি নষ্ট করে দিয়েছিল, কিন্তু সে ঠিকমতো আঁকতে পারে না, যার জন্য সে রাগে ইবলিশ বলে চিল্লাতে থাকে। জিনি গেম খেলতে এসেছিল, এখানে ইসরায়েল এসে তাকে অন্য দুনিয়ায় নিয়ে যায়। জিনি তার সিন্দুক থেকে অর্থ চুরি করেছিল এবং পেন্টিং নষ্ট করে দিয়েছিল, যার জন্য এখানে দুজনের মধ্যে ফাইট শুরু হয়। আসলে ফাইটটা একটা ড্রিঙ্কসের বোতলের ভেতর চলছিল। ফাইটে সাংহোর পাখা ভিজে গেলে সে আর ফাইট করতে পারে না। তারপর আমরা কায়ংকে দেখি যে চেরাগের দিকে তাকিয়ে তার স্বপ্নের কথা ভাবতে থাকে। তখন কায়ং চিন্তা করতে থাকে আসলে সে আগের জন্মে কী চেয়েছিল। কায়ং বাইরে তাকালে সেখানে সে সাংহোকে দেখে, তার সাথে দেখা করতে বাইরে যায় কায়ং। সে বলে তুমি তোমার 2টি ইচ্ছে চেয়ে নিয়েছো, তোমার 3য় ইচ্ছা ভেবেচিন্তে চেয়েও, চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। এরপর সাংহো বলে তুমি কি জানো ইবলিশ তোমাকে কেন মারতে চায়? কায়ং বলে কারণ আগের জন্মে আমি জিনিকে চেরাগে বন্দি করেছিলাম। সাংহো বলে জানতে চাও সেদিন কি হয়েছিল, তুমি কিভাবে মারা গিয়েছিলে আগের জন্মে? যদি জানতে চাও তাহলে আমার সাথে চলো। আমরা কায়ংকে দেখি, আর এখানে জিনি মেয়েকে উইশের 5 নম্বর এপিসোডটি শেষ হয়। পরবর্তীতে কি হয়, কায়ং আগের জন্মে কোন কোন ইচ্ছা জিনির কাছে চেয়েছিল, কিভাবে সে মারা গিয়েছিল, তা আমরা নেক্সট এপিসোডে জানতে পারবো। নেক্সট এপিসোড দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সাথেই থাকুন।